চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনালে উঠতে গেলে পাকিস্তানকে কিন্তু ভারতকে হারাতেই হবে। রোববারে রয়েছে ভারত এবং পাকিস্তানের মধ্যে ম্যাচ, ধামাকাদার ম্যাচ রয়েছে দুপুর আড়াইটে থেকে ভারতীয় সময় দুপুর আড়াইটে, এবং সেই ম্যাচ কিন্তু হতে চলেছে দুবাই স্টেডিয়ামে। পাকিস্তানেই যদি খেলতে যেত ভারত তাহলে কিন্তু পাকিস্তানে খেলা হতো ভারত পাকিস্তান ম্যাচ, কিন্তু যেহেতু পাকিস্তানে যাবে না ওই জন্য কিন্তু আরব আমিরাতের মাটিতে হবে, দুবাইতে হবে, এবং ভারত আর পাকিস্তানের মধ্যে হবে। এই ম্যাচটা পাকিস্তান যদি হারে তাহলে পুরোপুরি ছিটকে যাবে এবারে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে, আর ভারত যদি জেতে তাহলে কিন্তু ভারত সেমিফাইনালের দিকে চলে যাবে। আর যদি ভারত হারে তাহলে ভারত থেকে কিছুটা হলেও চাপে পড়বে এবং পাকিস্তান কিন্তু সেমিফাইনালে ওঠার দৌড়ে থাকবে, এবং পরের ম্যাচটা জিততেই হবে। নিউজিল্যান্ডের সাথে বোধহয় তার পরের ম্যাচটা মনে হয় জিততেই হবে, না হলে কিন্তু সমস্যা হয়ে যাবে। আর ভারতের যে একাদশের কথা যদি বলি, ভারতের একাদশে হয়তো আগের ম্যাচে যেরকম যা খেলেছে মানে বাংলাদেশের বিপক্ষে তারাই হয়তো খেলবে, কোনো পরিবর্তন হয়তো হবে না, যেরকম মানে রয়েছে ওরকমই হয়তো থাকবে, একই সেম প্লেইং ইলেভেন, পুরো সেম যেরকম রয়েছে সেরকমই কিন্তু থাকতে চলেছে, এটাই শোনা যাচ্ছে। আর শুভমান গিল তো দারুণ খেলেছিল আগের ম্যাচে, বিরাট কোহলি কবে ফর্মে ফিরতে পারে এটাই দেখতে চাই। শুভমান গিল এবং রোহিত শর্মা এই জুটিটা কিন্তু ভালো শুরু করেছিল ওয়ানডে ক্রিকেটে, এখনও পর্যন্ত ভালো করে যাচ্ছে। 3 নম্বরে বিরাট কোহলি, 4 নম্বরে শ্রেয়াস আয়ার, 5 নম্বরে কে এল রাহুল। আর কে এল রাহুলকে কেন খেলানো হয় এটাই তার প্রমাণ। কে এল রাহুল আগের ম্যাচে হয়তো একটা ক্যাচ মিস করার পর ভালো খেলেছে, বাট কে এল রাহুলকে নেওয়া হয় স্লো খেলার জন্য এবং তাকে নেওয়া হয় ধরে খেলার জন্য। ঋষভ পান্ত এসে হুটহাট করে মারবে, ওটা পছন্দ হয় না। মানে গৌতম গম্ভীরের সিদ্ধান্তে ঋষভ পান্ত খুশি না, এবং কে এল রাহুলকে বলেছে 1 নম্বর উইকেট কিপার ব্যাটসম্যান এবং পছন্দের উইকেট কিপার ব্যাটসম্যান, তাকে খেলাচ্ছে, এটা ঋষভ পান্তের সহ্য হচ্ছে না এবং ভালো লাগছে না, এটা তার খারাপ লাগছে, এবং রোহিতেরও হয়তো ভালো লাগছে না, এই জন্যই কিছুটা হলেও সমস্যা হচ্ছে। ওই জন্যই গৌতম গম্ভীরের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে, কিন্তু গৌতম গম্ভীরের সিদ্ধান্ত নিয়ে কিন্তু প্রথম ম্যাচটা জিতলো। তাকে ভাইস ক্যাপ্টেন করা, তারপরে তাকে প্রথম কথা অবশ্য ভাইস ক্যাপ্টেন করাটা আবার গৌতম গম্ভীরের সিদ্ধান্ত না, টিমে হয়তো রাখাটা হয়তো গৌতম গম্ভীরের সিদ্ধান্ত হতে পারে। হ্যাঁ, টিমে হয়তো রাখতো গৌতম গম্ভীর, কিন্তু এই সিদ্ধান্তটা আবার রোহিত শর্মারই, মানে রোহিত শর্মার কিছু সিদ্ধান্ত, গৌতম গম্ভীরের কিছু সিদ্ধান্ত। হর্ষিত রানাকে খেলানো গৌতম গম্ভীরের সিদ্ধান্ত, মাঠে ক্যাপ্টেন্সি করেছে রোহিত শর্মা, সেখানেও আবার শেষ দিকে দেখলাম ফিল্ডিংটা ভালো হচ্ছিল না, ওইরকম ফিল্ডিংটা বাজে হলে কিন্তু অসুবিধা হবে। বাংলাদেশের জায়গায় যদি অন্য কোনো দল থাকতো এখানে হয়তো তারাও হারতো, কিন্তু আরও চাপ তৈরি হতো কিন্তু ভারতের। আর ভারতের একটা জিনিস দেখতে পেলাম যে শুভমান গিল খুব পরিপক্ক খেলছে এখন, সে ভয়ে ভয়ে এখন খুব ভালো খেলছে। তাকে যদি আবার ফট করে বাদ দিলে আবার সমস্যা হয়ে যাবে, তখন আবার পরে চান্স পাওয়া কঠিন হবে, এই জন্য কিন্তু সে ভয়ে ভয়ে ভালো খেলছে, না হলে কিন্তু সে কখনোই অত ভালো খেলে না এবং অত ভালো মানে দায়িত্ব নিয়ে খেলে না। এখন খুব দায়িত্ব নিয়ে খেলছে। বিরাট কোহলি ফর্মে নেই, বিরাট কোহলি যদি একবার ফর্মে আসে পাকিস্তানের বিপক্ষে বরাবরই জ্বলে ওঠে। আমার এখনও মনে পড়ে ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফি 2017 সালের কথা, ফাইনাল ম্যাচটা কীভাবে হেরেছিল। সেখানে বুমরা ছিল, জাদেজা ছিল, রবিচন্দ্রন অশ্বিন ছিল, সবাই ছিল, মার যা খেয়েছিল। আর রবিচন্দ্রন অশ্বিন আর রবীন্দ্র জাদেজা ওই ম্যাচে মার খেয়েছিল বলে, এবং জাদেজা রান আউট করেছিল হার্দিক পান্ডিয়াকে বলেই হয়তো জাদেজাকে বাদ দিয়ে দিয়েছিল। তারপর তো সেইভাবে তাকে সুযোগই দেওয়া হতো না, তারপরেই তো ওয়াশিংটন সুন্দর, তারপরে অক্সার প্যাটেল এদেরকে সুযোগ দেওয়া হয়, তার আগে তো সুযোগই দেওয়া হচ্ছিল না। বিজয় শঙ্করকে খেলানো হচ্ছিল, কিন্তু স্পিনার ওরকম সুযোগ দেওয়া হচ্ছিল, একমাত্র সুন্দর খেলতো তখন। রবিচন্দ্রন অশ্বিন আর জাদেজা বাদ পড়েছিল, তারপর তো জাদেজা অনেক পরে আবার ফেরে, এখন তো টানা সুযোগ পায় জাদেজা আর অক্সার প্যাটেল। এই দুজন, অক্সার প্রতি ম্যাচে যে খেলে দেবে 5 নম্বরে নামালে এমন কিন্তু নয়। কোনো ম্যাচে তুমি অক্সারকে নামা, প্রতি ম্যাচেই যে 5-এ অক্সার ব্যাট করতে আসবে এমন কথা না, বা এমন করলে চলবে না। তুমি 5-এ কে এল রাহুলকেই নামাও, কোনো সময় প্রয়োজন হলো তাকে তুমি 5 নম্বরে অক্সারকে তখন নামাও, 6 তখন কে এলকে নামাও, তাহলে ঠিক আছে। কেন, প্রয়োজন অনুযায়ী নামানো দরকার। এবার যদি ওপেনার একটা বাহাতি থাকতো তাহলে হয়তো এটা নামাতে হতো না, তাহলে অক্সার পরে নামলেই হতো। অক্সার ওই যে মাঠ থেকে আউট হয়ে গেল আগের ম্যাচে। আর সব থেকে পাকিস্তানের যেটা সমস্যা, ভারতের যেটা ভালো দিক, ভারতের স্পিন অ্যাটাকটা খুব শক্তিশালী, আর এই দুবাইয়ের পিছে স্পিনার কিন্তু বেশি ভালো দরকার, না হলে ফাস্ট বোলিং নিয়ে ভালো করা সম্ভব না। মোহাম্মদ শামি আগের ম্যাচে 5 উইকেট নিয়েছিল ঠিকই, ভালো বল করেছিল ঠিকই, কিন্তু প্রতি ম্যাচে কিন্তু ভালো বল করবে না। আমি আগে থেকে বলে দিলাম স্পিনারদের উইকেট নিতে হবে, ভারতের স্পিনাররা পাবে, কিন্তু মানে আবরাহার আহমেদ, তার এখানে যদি সদাব খান টান থাকতো তাও হতো। আবরাহার আহমেদ আর ওই যে খুলদিল শাহ আর সালমান আগা এরা রয়েছে, এবার ওরা আর কি ভালো বল করবে, ওরা তো পার্ট টাইমার, ওদের দিয়ে কাজ চালানো কখনোই সম্ভব না। ওই জন্য পাকিস্তান ওই স্পিনারের দিকেই পিছিয়ে পড়বে। ফাস্ট বোলিং ভালো রয়েছে, ফাস্ট বোলিংয়ে শাহিন আফ্রিদি, নাসিম শাহ ভালো রয়েছে, বাট এত মার খাচ্ছে ফ্ল্যাট উইকেটে, মারও খাবে, যত গতি দিয়ে বল করবে এই দুবার পিছে মার খাবে, কিন্তু যদি আর কি স্পিন করে বল তখনই কিন্তু সমস্যা হবে।
হার্দিক পান্ডিয়া হোক, বিরাট কোহলি হোক, অথবা রোহিত শর্মা হোক, মানে অনেক প্লেয়ারই কিন্তু জ্বলে ওঠে ভারতের। এই চ্যাম্পিয়ন্স ট্রফি তো আশা করি ভালো খেলবে হার্দিক পান্ডিয়া। এশিয়া কাপ, টি-20 ওয়ার্ল্ড কাপ যেখানেই হোক না কেন, যখন যেভাবে খেলতে হোক তখন সেভাবে খেলে হার্দিক পান্ডিয়া। এটা একটা হার্দিক পান্ডিয়ার ভালো দিক। যখন স্লো খেলার দরকার তখন স্লো খেলে, যখন মেরে খেলার দরকার তখন মেরে খেলে, মানে প্রয়োজন অনুযায়ী খেলে। এটা বেশ ভালো লাগে হার্দিক পান্ডিয়ার বিষয়টা। আর অন্য যেসব প্লেয়াররা, অন্য মানে অনেকে যে কেএল রাহুল টাহুল পাকিস্তানের বিপক্ষে অতটা খেলতে পারে না, এটাই হলো সমস্যা। কেএল রাহুলকে আমি কখনো দেখিনি পাকিস্তানের বিপক্ষে জ্বলে উঠতে। টি-20 ওয়ার্ল্ড কাপও দেখিনি, এশিয়া কাপে খেলেছিল, এশিয়া কাপে না, ওয়ান ডে ওয়ার্ল্ড কাপে মনে হয় খেলেছিল, সেখানেও খেলতে পারে। একবার মনে হয় এশিয়া কাপে শুধু একটা সেঞ্চুরি করেছিল, বিরাট কোহলির সাথে বোধহয় ভালো খেলেছিল। আর শ্রেয়াস কত মেরে খেললে সবসময় চলবে না, প্রয়োজন অনুযায়ী খেলতে হবে। মাঝে ধরে খেলার দরকার তখন ধরে ভুলভাল শট খেলে আউট হয়ে যায় শ্রেয়াস। আর যখন কানেকশন হয় তো ভালো, যখন কানেকশন হয় না আউট হয়ে যায়, ভুলভাল শট খেলে। আর রোহিত শর্মা শুরুটা ভালো করে কিন্তু তারপরে আউট। তাও দেখে মনে হচ্ছে যে খেলছে ভালো, কয়েকটা শট টট। আর বিরাট কোহলি মানে একেবারে সিকিভাগও ফর্মে নেই, রোহিত শর্মাও সিকিভাগ ফর্মে নেই, বাট তাও ব্যাটে ট্যাটে লাগাচ্ছে দেখে মনে হচ্ছে কিছু। এই কয়েকদিন আগে একটা সেঞ্চুরি করলো, তাও মোটামুটি। রোহিত শর্মার কোয়ালিটি ওরকমই কোয়ালিটি, আর একটু ভালো কোয়ালিটি, বাট খেলছে। আর বিরাট কোহলি যদি একটু সিকিভাগও থাকতো ফর্মে আগের মতো, তাহলে আলাদা। আগে একটা রান করার খিদেটা ছিল, এখন নেই। আর পাকিস্তানের প্লেইং ইলেভেনে ফাহিম আশরাফকে খেলাতেও পারে, একটা স্পিনার বাদ দিয়ে হয়তো ফাহিম আশরাফ 4টে পেসার খেলিয়ে দিল হয়তো। যেহেতু পেস অ্যাটাক ভালো, স্পিন অ্যাটাক ভালো না, সেটা করতেও পারে। অথবা এরকমও করতে পারে, শাহিন আফ্রিদি, নাসিম শাহ বা এদের মধ্যে যদি কাউ চোট থাকে বা একজনকে বাদ দিতে হয় বাদ দিতে পারে। তবে আমার মনে হয় কোনো সরাবে না। ফাহিম আশরাফ প্লেয়ারটা ব্যাটিংটাও করতে পারে, বলটাও করতে পারে। আগে ছিল ইমাদও খুব ভালো প্লেয়ার ছিল। ওইসব প্লেয়ার থাকলে আরও ভালো হতে পারত। আর পাকিস্তানের কখনোই স্পিনার সেরকম ভালো না। অনেক আগে ভালো ছিল সৈয়দ আফ্রিদি, এরা ছিল ভালো, ফাস্ট বোলিংটা বেশি ভালো, ওই জন্যই সমস্যা। আর রিজওয়ান ভুলভাল ক্যাপ্টেন্সি করে ঘুম পেয়ে যায়। রিজওয়ান বাবর আজমের এত বল খায়, এত স্লো স্ট্রাইক রেটে ব্যাট করে। এবার আশা করছি পাকিস্তান ভারতকে হারানো। এবার যদি পাকিস্তান যদি ভারতকে হারিয়ে দেয় আমি অবাক হব না, হুট করে যদি হারিয়ে দেয়। এটা আমি ওই জন্য বলবো, যতই দুর্বল থাকুক না কেন পাকিস্তান, 50-50 চান্স, যে কোনো দল জিততে পারে। তবে ভারতের জেতার চান্স অনেকটাই বেশি আমি বলছি, কিন্তু তাও 50-50 বলবো। তার কারণ পাকিস্তান যে কোনো মুহূর্তে ভারতকে হারিয়ে দিতে পারে, হারিয়ে দিল হয়তো। কেন সব সময় তো পাকিস্তান হারবে না, হয়তো হারিয়ে দিল, সেক্ষেত্রে কিন্তু ভারতের চাপ হয়ে যাবে। পরের ম্যাচটা জিততেই হবে, ডু অর ডাই ম্যাচ হবে নিউজিল্যান্ডের সাথে। মানে নিউজিল্যান্ডকে যদি হারাতে না পারে, নিউজিল্যান্ড ভালো ফর্মে রয়েছে, নিউজিল্যান্ড যদি না হারাতে পারে নিউজিল্যান্ডকে, হয়ে গেল ভারতের, তাহলে কিন্তু সেমিফাইনালে যাওয়াটা খুব চাপের হয়ে যাবে। সেই জন্য জেতাটা খুবই দরকার। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। তা আপনাদের কি মনে হচ্ছে এই মহাযুদ্ধে কে জিতবে, রবিবারের মহাযুদ্ধে ভারত নাকি পাকিস্তান, সেটা কমেন্ট বক্সে জানাবেন। হ্যাঁ, আর জিও হটস্টারে হচ্ছে, ওখানে মনে হয় ফ্রি 8 ঘন্টা 45 মিনিট মতো বোধ হয় ফ্রি দেখা যায়। আর দেখা কিন্তু যায় না, আমি ওই 45 মিনিটই ফোনে দেখেছিলাম। আর দেখছিলাম অন্য একটা অ্যাপসে, মানে স্টার স্পোর্টসের একটা অ্যাপস আছে, ওইখানে দেখছিলাম। এক এক সময় এক এক চ্যানেলে দেখা, ওইখানে লাইভ দেখায় মোটামুটি। ওই দেখছিলাম কোনো রকমে, মানে অত ভালো দেখা যায় না। যদি ফ্রিতে দেখা যেত ভালো হতো। আগে জিও সিনেমা ছিল, নেট বেশি খেলেও ফ্রিতে দেখা যেত, ভালো হতো। এখন হুট করে আবার ওই একসাথে করে দিয়েছে। সব সময় মুকেশ আম্বানির ওটাই চাল, মানে ব্যবসা, প্রথমে ফ্রি দেয় তারপরে দিয়ে দেয়, এমন কানেক্টিং করা, তখন সমস্যা। আবার হটস্টারের প্ল্যান কে মানে ও ও টাকা মেরে খেলা দেখার মধ্যে নেই, পরিষ্কার কথা। ওই ফেসবুকে লাইক দেখছিলাম, আমার অবশ্য প্ল্যান ছিল এই যে হটস্টারে, তা তখন মানে প্ল্যানটা শেষ হয়ে যায়। 1 বছরের রিচার্জ করেছিলাম, সব সময় তো করা সম্ভব না। আর সামনে যে আইপিএল আসবে, ওটা মনে হয় ফ্রিতে, ওইটাও মনে হয় ফ্রিতে দেখাবে না। তবে স্টার স্পোর্টসে আবার দেখা যায়, টিভিতে আবার দেখা যায়। সব সময় তো টিভিতে দেখা যায় না। টিভিতে কিছুটা কালকে খেলাটা দেখেছিলাম, কালকে না এর আগের খেলাটা, ভারতের যেটা হলো বাংলাদেশের সাথে। বাংলাদেশের নাজমুল হোসেন শান্ত বড় বড় কথা বলে, আসল জায়গায় যে কিছু করতে পারে না। বড় বড় কথা বলে, প্লেয়ারদের সঠিকভাবে সুযোগ দিতে পারে না। তারপর ভালো প্লেয়ার চোট পেয়ে যায়, ভালো একটা ফিটনেস ভালো না। তাহিদ হৃদয় এত ভালো, মানে মোটামুটি ভালো খেলেছে, কিন্তু তাও তার ফিটনেস ভালো না। সে সেঞ্চুরি করার আগে চোট পেয়ে গেল, খোঁড়ায় খোঁড়ায় সেঞ্চুরিটা করলো, দৌড়াতে পারছিল না, লাস্টে তো মারতে গিয়ে আউট হবে। ফাখার জামান আবার ছিটকে গেছে, ফাখার জামানের পরিবর্তে ইমামুল হক এসছে। এবার ওপেনিংয়ে মানে পাকিস্তান কি করে এটা দেখতে হবে। ইমামুল হককে হয়তো ওপেন করাতেও পারে, হয়তো বাবর আজম সেক্ষেত্রে 3 নম্বরে খেললো, ওপেন হয়তো করলো সুসাকিলের সাথে এই প্লেয়ার ইমাম,
বা বাবর আজমের সাথে ইমাম হয়তো ওপেন করলো। ইমামুল হক প্লেয়ারটা খুব ভালো, এই প্লেয়ারটাকে খেলালে ভালো হবে। ভারতের এগেনস্টে কিন্তু ভালো জ্বলে উঠতে পারে। এর আগে যেমন চ্যাম্পিয়ন্স ট্রফিতে 17 সালে জ্বলে উঠেছিল ফাকার, এবার তো ফাকার নেই, ফাকারের পরিবর্তে যদি ইমাম আসে ভালো। আর শামির একটু সেই আগের ম্যাচে যেরকম ভালো বল করেছে ওরকম ভালো বলটা বজায় রাখতে হবে। কুলদীপকে একটু আগে বল আনতে হবে। জাদেজা, তারপর ওই অক্সার, এরা দুজন একই ধরনের বোলার বারবার করিয়ে লাভ নেই। একদিক থেকে তুমি একটা লেফট আর্ম স্পিনার করো, আর একদিকে কুলদীপ যাদবকে করো, বা একদিকে ফাস্ট বোলারকে করো, একদিকে অন্যদিকে করো। আর হার্দিক পান্ডা বর্তমানে ভালো বল করতে পারছে না, কিরকম যেন বল করছে, ফালতু বল করছিল আগের ম্যাচে, ফ্লোয়ার কিছু দিতে পারছিল না, বাজে বল করছিল। দেখা যাক কোন দল জেতে। হ্যাঁ, এটাই হলো মহাযুদ্ধ, ভারত এবং পাকিস্তান। যে কোনো চ্যাম্পিয়ন্স ট্রফি হোক, টি-20 ওয়ার্ল্ড কাপ হোক, এশিয়া কাপ হোক, ওয়ানডে ওয়ার্ল্ড কাপ হোক, যেখানেই হোক না কেন, ভারত পাকিস্তান মানেই হলো যুদ্ধ। সেটা ভারতের দল কমজোরি থাকলেও তাই, পাকিস্তানের তাও কমজোরি থাকলেও তাই, সব দিক থেকেই তাই। এই হলো মূল ব্যাপার।